খুবই নির্মম ঘটনা। আমি আমার ন্যাম ফ্ল্যাটে থাকতাম। আমার স্ত্রী বারবার বলছে যে ন্যাম ফ্ল্যাটে 6 নম্বর ভবনে কেউ নাই, শুধু আমরা ছাড়া। আমার মেয়ে লন্ডনে ব্যারিস্টার, সে আমাকে বারবার ফোন করে বলছে যে পরিস্থিতি ভালো না, আপনি সরে যান। প্রধানমন্ত্রী যখন আসেন তখন নিশ্চয়ই তিনি ম্যানেজ করবেন। 12টা পর্যন্ত কিন্তু আমি যোগাযোগের মধ্যে ছিলাম। সকালবেলা যখন মেসেজ পাচ্ছি যে অবস্থা খুবই বিপন্ন, কেয়ারটেকাররা আমাকে বলতেছে, স্যার এখন বের হবেন না, আমি যে এলাকার এমপি সেই এলাকায় তো আমার প্রতিপক্ষ আছে, আমি যেন ভিতর থেকে লাইট অফ করে দিয়ে থাকি। আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে, ব্যারিস্টার, সে আপনার বাসা ভেঙে ফেলা হবে, আপনি ভিতরে চেয়ার সোফা টোফা দিয়ে দরজার সামনে থাকেন। আমি সোফা টেনে আনতে পারি না, আমার শরীরে কুলায় না। দরজা আটকে ফ্যান অফ করে দিলাম, লাইট অফ করে দিলাম। অনেক দূর থেকে বলতেছে, স্যার আপনার নাম ধরে খুঁজছে, ভেঙে যতক্ষণ না ঢোকে আপনি কোনোভাবে দরজা খুললেন না। তা আমি ওরকম খুললাম না। তা আল্লাহ থেকে স্টাফরা বলছে যে এখন খুঁজতে আসেন, ওরা তো কালকেই সব চলে গেছে এনে পালাইয়ে। বিভিন্ন ফ্ল্যাট ভেঙে ভিতরে ঢুকে দেখে কেউ নাই। তখন লিফট অফ করে দিছিল যারা, এবং গোটা বিল্ডিং কে তারা ইলেকট্রিসিটি লেস করে দিল, এবং তারা বাইরে শো করলো যে আমরা এখন চলে যাব। যেহেতু মানুষ চতুর্পাশে আছে, ওরা ফোন ধরলে ওরাও অভিযুক্ত হতে পারে, আপনি বেরোয় যেতে পারতেছেন কিনা। আল্লাহ, আমার মনে হয় আল্লাহর কুদরতি শক্তিতে একজন লোক আসলো। আমি নাকি এক সময় অন-11-এর সময় তার স্ত্রী আমার কাছে গেছিল তার মামলা নিয়ে, আমি তাকে সাহায্য করেছিলাম। জানতে পারছে যে এই বিল্ডিং আমি থাকি, সে বারবার ফোন করতেছে, তা আমরা তো ফোন অফ করে রাখছি, ফোন ধরবো না। তো এখন তো দেখি আমার উপায় নাই, তখন দরজাটা খুললাম। আমার স্ত্রী তখন বাথরুমের ভিতরে আটকা, এবং তো বললো যে আপনাদের ড্রেস চেঞ্জ করেন। একটা গেঞ্জি যেগুলো বাথরুমে বাসা ব্যবহার করা, ওইরকম একটা গেঞ্জি গায়ে দিলাম, আর পায়ে পন্স। ও আমাকে মাস্ক পরালো। মাস্ক, আর মিস্ট্রেসকে বললো যে ম্যাডাম আপনি কোনো ব্যাগও হাতে রাখবেন না, আপনি সাদি বলবেন যে উনি খুব অসুস্থ, ওনার ধরো আপনাদের ইমাম সাহেব সরেন সরেন। ইমাম সরতেছে না, কারণ সে মনে করতেছে আমাকে এখন এই মব বোধহয় ধরে নিয়ে যাচ্ছে। আমাকে যখন ওরা ধরে নামাচ্ছে তখন ওরে জিজ্ঞেস করতেছে মবের লোকেরা, উনি আসছিল এখানে কোন এমপির বাসায় বেড়াইতে চিকিৎসার জন্য। আর তখন আমার অবয়বটা একটু এলোমেলো অবস্থা ছিল। তা আমার বলছে আপনি কোথা থেকে আসছেন? তা আমি বললাম পিরোজপুর থেকে। কার বাসায় আসছেন? একটা অসত্য কথা বলতে হলো। তারপর কেন আসছেন? ও চিকিৎসার জন্য। আর উনিকে? তা আমি বললাম আমার ওয়াইফ। মানিক মিয়া এভিনিউর ডিভাইডারের কাছে নিয়ে গেল। আমার গানম্যান চলে আসতেছে, আমি তাকে ইশারা দিলাম যাতে না আসে। আমরা কিন্তু বাসার থেকে কিছু নিয়ে বেরোতে পারিনি, ইভেন মোবাইল ফোন চশমাও নিয়ে বেরোতে পারিনি। অ্যাপোলোতে যাওয়ার পর এখন আমি তো সিএনজি ড্রাইভারকে টাকা দেওয়ার মতো অবস্থা আমার নাই। আমার পরিবারের এক সদস্য, একটি মেয়ে, তার সঙ্গে যোগাযোগ করলাম, ক্যাজুয়াল ড্রেসে চলে আসছে। আসার পরে আমাদের খুঁজে পাচ্ছে না, কারণ আমার তো ডিসগাইজে। ওয়াইফ ওকে ডেকে আনলো, ডেকে আনার পরে ও বললো আমাদের রিক্সা ওঠেন, রিক্সা পর্দা টেনে এইভাবে তার বাসায় নিয়ে গেল। এক সপ্তাহ পরে শুনলাম যে এই বাসাটা আমাদের ফ্যামিলির বাসা, এটি অনেকে জানে। সে আর একজন দূরবর্তী আত্মীয়র বাসায় গেলাম, সেখানে রুমের ভিতর থেকে বাইরে বের হতাম না। ওখানে যে একটা নাম বলতেছে যে এই নামে একটা লোক আসছে, সে বলে আপনার উপজেলা ছাত্রলীগের সভাপতি তাপস চৌধুরী। এই ভাষা তো জানার কথা না, এবং বলো যে আমি এখানে নাই। টেলিফোনে তার লোকেশন ফাইন্ড আউট করছি, হ্যাকাররা তার লোকেশন ফাইন্ড আউট করছে। আপনি মিথ্যা কথা বলতেছেন, সে রুমের ভিতরে আছে। তারা সবাই চিৎকার করে বলছে না উনি বাসায় নেই। বলে আমি ভিতরে যাবো, উনি বাসায় আছেন। আমার আর কোনো উপায় ছিল না। তখন তারে বলা হলো কেন আসছো? হ্যাকাররা আর প্রশাসনের লোক ধরে নিয়ে আসছে, 12 কোটি টাকা দিতে হবে, না হলে তাকে এখান থেকে নিয়ে যাবে। আমরা আছি এখানে অসহায়ের মতো, বাসার থেকে বেরোইছি খালি হাতে, আমরা টাকা দেবো কোথার থেকে? আমার একটা ভাই চাকরি করে ব্যাংকে, ওকে নিয়ে আসা হলো। ও আসার পর 10 লাখ টাকা দিতে পারবো, এর বাইরে আমার টাকা দেওয়ার সমর্থ নাই। তারা বলে কিসের 10 লাখ টাকা? পরে বললো 5 কোটি টাকা দেবেন, তাহলে ওনাকে ছাড়া হবে, না হলে নিয়ে যাবে। অপহরণকারী দলের সঙ্গে আমার উপজেলা ছাত্রলীগের সভাপতি, যাকে আমি টাকা দিয়ে বানাইছি, টাকার লোভে তাদের সঙ্গে এক হয়ে গেছে। বিএনপি জামাতের কিছু লোকদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ও এখানে চলে আসছে। সবাই কান্নাকাটি করতেছে বাসায়, যারা আশ্রয় দিচ্ছে তারাও। আর আমাদের তো টাকা দেওয়ার সমর্থ নাই। যে আমার চেম্বারের জুনিয়র আছে, তাদেরকে বলো তারা যেন কোর্টে যায়। সব উপায় নাই, টাকা দিতে পারতেছি না, এখানে থেকে কি করব? আমি থানায় যাব। কোন থানায় নেবা? সে থানায়। কারণ নিচে নামার সঙ্গে সঙ্গে আমাকে জোর করে আবার তারা লিফটের ভিতর ঢুকাচ্ছে, কারণ আমাকে তারা আটকায় রেখে টাকা আদায় করবে। থানায় তা নেওয়া টার্গেট না। তাই আমি বললাম না, আপনার বাসায় যেতে হবে, আপনার টাকা দিতে হবে। তখন আমি বুঝলাম যে আমি মবের হাতে পড়ে গেছি। আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুকরিয়া আদায় করি। হঠাৎ করে আমার একজন স্টাফ, সে মোটর সাইকেল নিয়ে আসছে, সে শুনছে আমাকে এনে ধরে নিয়ে যাচ্ছে বা এইরকম কিছু। তাপস ছাত্রলীগের সভাপতি তার সঙ্গে যুদ্ধ করতেছে যে আমাকে জোর করে লিফট উঠাবে। আমাকে বলছে আপনি মোটর সাইকেলে ওঠেন।
তা আমি মোটরসাইকেলে উঠলাম, অন্য একজন ড্রাইভার, আমি তাকে চিনি না, সে জিগ জ্যাক হইতে আমাকে নিয়ে মুভ করলো, মোটামুটি একেবারে গ্রামীণ একটা এলাকায় নিয়ে গেল। আর ওই মবের লোকরা আবার ওই বাসার সামনে রয়েছে, তারা আমার স্ত্রীকে এবং আমার ভাইকে ধরবে। এই সময় কেউ ঝুঁকি নেয় না, আমার ভাই যে ঝুঁকিটা আমার জন্য নেছেন। ওই বাসার নিচে সিসিটিভি ছিল, নিয়ে জোর করতেছে, তুলতেছে, হামলা করতেছে, সমস্ত রেকর্ডটা আমরা সংগ্রহ করতে পেরেছি। হলো এক রাত সেখানে থাকলাম, যে দেশের কোথাও আমি নিরাপদ না, কারণ এত গোপনে আসছি, সেই জায়গা আমি নিরাপদ না। আল্লাহর উপর ভরসা রেখে একটি সীমান্তে আসলাম। সেই সীমান্তে কিন্তু আমার কেউ নাই। কেউ আগে যোগাযোগ করলাম যারা পারাপার করে তাদেরকে, তারা আগে টাকা না দিলে কিছুই করবে না, তাদের দয়া হয়েছিল বোধহয়। একটা বাগানের ভিতর ঢুকলো, এখন এপারের ফোর্সটা আছে, ওপারে ফোর্সটা আছে, আপনাকে পানির ভিতরে নামতে হবে। তো পুকুরের ভিতরে আমি 2.5 ঘন্টারও বেশি, বলা যেতে পারে 3.25 ঘন্টা তার কাটার বেড়া অতিক্রম করছি। আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে, সারা শরীর ছিঁড়ে ভেঙে গেছে। আমি বর্ডার ক্রস করতে সক্ষম হলাম। আমাকে যারা বর্ডার পর্যন্ত দিয়ে গেছিল তারা হয়তো কারোর সঙ্গে যোগাযোগ করছে। সেখান থেকে একজনের বাসায় নিয়ে যাওয়া হলো। একসময় কর্মকর্তা ছিলেন তার বাসায়। আপনার চেহারা তো এরকম কোনদিন দেখিনি স্যার। তার বাথরুমে গিয়ে গোসল করলাম, তখন সে তার একটা লুঙ্গি দিল এবং তার একটা গেঞ্জি দিল। এইভাবে তার বাসায় বেশ কিছুদিন থেকে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না, যে নিয়ে সে অনেকদিন তার বাসায় আমাকে রাখছে। সেখান থেকে আমি অনেক দূরে এসে আবার একজনের বাড়িতে থাকলাম, তারা দিল্লিতে সেটেল হয়েছে। তার বাসা থেকে তারপর গেলাম কলকাতায়, আত্মীয় স্বজনের সাহায্য নিয়ে। দলের নেতা কর্মীদের সঙ্গে দেখা হলো। হিন্দু, সে পরে ইন্ডিয়া চলে গেছে, তার বাড়িতে গিয়ে আশ্রয় নিলাম। তারপর সেখান থেকে গেলাম মূল কলকাতায়। মূল আর গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করে আমার পাসপোর্টে অ্যারাইভাল সিল নিয়ে, এক্সিটের পারমিশন নিয়ে তারপর দেশের বাইরে আসতে সক্ষম হই। আমার কাছে স্বপ্নের মতো মনে হয় যে মৃত্যুর ভিতর থেকে বেঁচে আসছে। আল্লাহ তার কুদরতি শক্তি দিয়ে আমাকে প্রতিটি জায়গায় অতিক্রম করিয়ে আনছে। আমি প্রতিবেশী দেশ থেকে আর একটা দেশে এসে কোনোভাবে জীবনযাপন করতেছি। অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা কল্পনাতীত অভিজ্ঞতা। করুণ অবস্থার ভিতর থেকে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হয়ে বেঁচে আসি, প্রতি মুহূর্তে সক্রিয় আদায় করি।